নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে সমস্ত মেষ রাশি বা লগ্নের সার্বিক প্রতিকার, অর্থাৎ গ্রহগুলোর প্লেসমেন্ট ওয়াইজ আপনাদের 2025 সালে কিভাবে চললে, কি প্রতিকার নিলে ওভারঅলভাবে আপনাদের জীবনে সর্বার্থক একটা উন্নতি হবে, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই দেখুন 2025 সালে আমি রাশিফল মেষ রাশি বা লগ্নের করেছি অলরেডি। তো সেখানে অলরেডি একটা কথা বলতে হবে যে আমরা অলরেডি বলেছি যে রাহু কেতু আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ষষ্ঠভাবে অবস্থান করবে আপ টু 18ই মে পর্যন্ত। তারপর কিন্তু দ্বাদশ ভাব থেকে রাহু 11th হাউসে চলে যাবে, একাদশভাবে চলে যাবে, এবং কেতু চলে যাবে ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাবে। তাই এখানে 18ই মের পর থেকে একাদশভাবে রাহু এবং পঞ্চমভাবে কেতুর একটা ফলাফল। আবার অন্যদিক থেকে বৃহস্পতি এখানে 14ই মে পর্যন্ত সেকেন্ড হাউসে অবস্থান করছে, তারপর থার্ড হাউসে চলে যাবে। তো সেকেন্ড হাউস অর্থাৎ বৃষ রাশি ঘরে অবস্থান করছে, তারপর কিন্তু 14ই মের পর তো এখানে থার্ড হাউসে অবস্থান করবে। তো সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবং অন্যদিক থেকে শনি 11th হাউসে অবস্থান করছে আপ টু 29শে মার্চ পর্যন্ত। 30শে মার্চের পর থেকে শনি কিন্তু দ্বাদশভাবে চলে যাবে। তো এই জায়গাগুলোকে মাথায় রেখে সার্বিক প্রতিকারগুলো আপনাদের শোনাবো, আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন তো 18ই মের আগে পর্যন্ত রাহু কেতু কিন্তু ষষ্ঠ দ্বাদশে কিছুটা খরচ খরচা বাড়িয়ে দেওয়া, শত্রুতার ব্যাপারটা, লোন সংক্রান্ত ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। এবং 18ই মের পর থেকে যখনই রাহু চলে যাবে হচ্ছে পঞ্চমভাবে, রাহু চলে যাবে হচ্ছে একাদশভাবে এবং কেতু চলে যাবে পঞ্চমভাবে। তাই আমরা কিছুটা পেট সংক্রান্ত ব্যাপারে সাবধান হতে হবে। বুদ্ধি, পড়াশোনা, প্রেম ভালোবাসা, সন্তান নেওয়ার দিক থেকে বা সন্তানের কেরিয়ারের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। আপনি যে সেগমেন্টে লাইফে দাঁড়িয়ে রয়েছেন, পঞ্চম ভাব মানে আমাদের বুদ্ধি হয়, আমাদের পড়াশোনা, সন্তান, প্রেম, আমাদের রোমান্টিকতা, আমাদের রিলেশনশিপ এবং আমাদের ব্যবসায়িক বুদ্ধি, এই জায়গাগুলো ইন্ডিকেট করে। তাই পঞ্চম ভাব বা এবং ক্রিয়েটিভিটি জায়গাটা, তো এই জায়গাতে আপনার একটু মনোসংযোগের অভাব ক্রিয়েট করতে পারে, আপনার পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে। তাই যদি মনে হয় যে সন্তান সংক্রান্ত ব্যাপারে বা পেট সংক্রান্ত ব্যাপারে বা প্রেমের জায়গায়, রিলেশনশিপের জায়গায় বা আপনার ব্যবসার জায়গায় কোনো রকম সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে ডেফিনেটলিভাবে কেতুর মন্ত্র পাঠ করতে হবে। আর যদি অন্যদিক থেকে দ্বাদশভাবে রাহু অবস্থান করবে, রাহু কিন্তু দ্বাদশভাবে থাকলে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, মিডিয়া লাইন বা যে কোনো অকাল্ট সায়েন্স, যে কোনো ধরনের উচ্চশিক্ষা গবেষণার দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। তবে দ্বাদশভাবে রাহু কিন্তু কিছুটা ব্যয় বাড়িয়ে দেবে, খরচ বাড়িয়ে দেবে, এই ব্যাপারে সাবধান হতে হবে। তো দ্বাদশভাবে রাহু কিন্তু 18ই মে পর্যন্ত অবস্থান করছে। তারপর 18ই মের পর থেকে 11th হাউসে যখনই চলে যাবে, তখনই কিন্তু রাহু কিন্তু আমরা ফাটকা জায়গা থেকে লাভ দেবে, আয় দেবে, এই জায়গাটা থাকছে। তাই যখনই এখানে 11th হাউসে রাহু অবস্থান করবে 18ই মের পর থেকে, তখনই কিন্তু আপনাকে আয়ের ব্যাপারে আরো একটু সংযত হতে হবে। আপনাকে যে কোনো কাজ একটু পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে। আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কিন্তু আপনাকে কোনো রকম ইলিউশন যেহেতু রাহু তৈরি করে, তাই কোনো রকম মানে ফাট খটকা বুদ্ধি খাটালে কিন্তু হবে না। একটু পজিটিভভাবে আপনাকে ভাবতে হবে, একটু সব দিকের কথা বিচার বিবেচনা করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। কারণ পঞ্চম একাদশভাবে রাহু কিন্তু থাকা মানে পঞ্চমভাবে কেতু থাকা কিছুটা পেটের সমস্যা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা, আর রাহু কিন্তু 11th হাউসে থাকার জন্য ক্রিয়েটিভ লাইনে আপনাকে অনেক উন্নতি করতে পারে এবং আপনাকে ফাটকা জায়গা থেকে লাভ দিতে পারে। তবে আপনাকে যে কোনো ধরনের আয় বা লাভ বা জীবনের প্রাপ্তিযোগের ক্ষেত্রে একটু সবসময় এফোর্ট করতে হবে, নিজের পরিশ্রম কিন্তু করতে হবে। কোনো সময় কিন্তু নিজের ফাঁকি দিলে হবে না, নিজের জায়গায় সবসময় অ্যালার্ট থাকতে হবে। তাই যে কোনো ধরনের প্রাপ্তিযোগের ক্ষেত্রে আপনাকে রাহুর মন্ত্রপাঠ কিন্তু করতে হবে 18ই মের পর থেকে। রাহুর যে মন্ত্র, রাহুর কি মন্ত্র আছে, প্রাপ্তিযোগ, বিশেষ করে অর্থপ্রাপ্তি বা জীবনের সার্বিক প্রাপ্তিযোগের ক্ষেত্রে আপনাকে কিন্তু রাহুর মন্ত্র পাঠ করতে হবে বা ক্রিয়েটিভিটির দিক থেকে আপনার উন্নতির জন্য। তো রাহুর কি মন্ত্র আছে? রাহুর মন্ত্র যে ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ। আর কেতুর কি মন্ত্র আছে? কি যদি আপনার মনে হয় যে নিজের পেটের প্রবলেম হচ্ছে, রোমান্টিকতার মধ্যে সমস্যা হচ্ছে, নিজের পড়াশোনার ক্ষেত্রে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে, সন্তানের দিক থেকে, তাহলে আপনাকে কেতুর মন্ত্র পাঠ করতে হবে। কেতুর কি মন্ত্র আছে? ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। এই কেতুর মন্ত্র পাঠ করতে পারে। তবে আপনাকে দেখতে হবে, যেহেতু পঞ্চমভাবে অলরেডি এখানে কেতু অবস্থান করছে সিংহ রাশির ঘরে, তো আপনাকে রবির অবস্থানকে ভালোভাবে ফলো করতে হবে।
এবং আপনার যেহেতু এখানে 11th হাউসে কুম্ভ রাশির ঘরে যেহেতু এখানে রাহু অবস্থান করবে, তাই এখানে আপনার শনির অবস্থানকেও দেখতে হবে। তাই এই বছরে 2025 সালে আপনাকে নেক্সট যে প্রতিকার করা উচিত, প্রতিদিন ডেফিনেটলি কিন্তু সূর্য প্রণাম করতে হবে। কারণ সূর্য প্রণাম করা মানে আপনি সূর্যকে স্ট্রং করছেন এবং পঞ্চম পতিকে স্ট্রং করছেন। তাই পঞ্চম ভাবে যেহেতু কেতু রয়েছে, তাই কেতু যাতে কোনোভাবে নেগেটিভ প্রভাব আপনাদের উপর বর্তাতে না পারে, তাই অবশ্যই আপনাকে কিন্তু পঞ্চম পতির প্রতিকার আপনি নিতে পারেন। অথবা আপনার পঞ্চম পতিকে স্ট্রং করার জন্য বা পঞ্চম ঘরকে স্ট্রং করার জন্য আপনারা কিন্তু কি করবেন, প্রতিদিন সূর্য প্রণাম করবেন। একটা তামার ঘটিতে রক্তজবা ফুল নিয়ে আপনারা সূর্য প্রণাম করতে পারেন। প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন। এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে। মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতিদেব কিন্তু সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করবে। দ্বিতীয়ভাবে অবস্থান করছে হচ্ছে 14ই মে পর্যন্ত। 14ই মে দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য নতুন কোনো কর্মপ্রাপ্তি, অর্থের উন্নতি, নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজ থেকে সহযোগিতা, আত্মীয় স্বজনের সঙ্গে একটা সার্বিক একটা সদ্ভাব তৈরি করবে এবং আপনি আপনার জীবনে অর্থকেন্দ্রিক ব্যাপারে বা কর্মের জায়গায় কিন্তু অনেক সাফল্য লাভ করবেন 14ই মে পর্যন্ত। কিন্তু 14ই মের পর থেকে 14ই মের ঠিক পরে যখনই থার্ড হাউসে চলে যাবে, তখন কিন্তু এই বৃহস্পতিদেব আপনার মধ্যে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, আপনার মধ্যে নতুন কিছু করার মতো মেন্টালিটি তৈরি করবে এবং অনেক অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আপনার একটা কানেকশন বা কমিউনিকেশন তৈরি করবে, একটা যোগাযোগ তৈরি করবে এবং সেই সঙ্গে কিন্তু আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি তৈরি করে দেবে, যেহেতু নবমভাবে দৃষ্টি পড়ছে এবং আপনার একাদশভাবে এখানে রাহুর উপর কিন্তু বৃহস্পতিরও কিন্তু একটা দৃষ্টি পড়বে। তাই রাহুর নেগেটিভ প্রভাবটাকে কিন্তু বৃহস্পতি অনেকটা কাটিয়ে দেবে, জীবনে অনেক দিক থেকে প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে। তবে বৃহস্পতি থেকে শুভ ফল পেতে গেলে আপনাকে কিন্তু সার্বিকভাবে আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থানকে দেখতে হবে। দরকার হলে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, আপনাকে বিষ্ণুদেবের আরাধনা করা, সেটা করলে কিন্তু বৃহস্পতিদেবের দিক থেকে সার্বিকভাবে আপনি একটা শুভ ফল লাভ করবেন। বোঝা গেল কি বললাম? তাহলে এরপর চলে আসি শনির ক্ষেত্রে। শনির কথা বলতে গেলে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশভাবে শনি রয়েছে আপ টু 29শে মার্চ পর্যন্ত। তাই 29শে মার্চ পর্যন্ত শনি কিন্তু আপনাকে আপনি যদি চেষ্টা করেন, লড়াই করেন, এফোর্ট করেন, পরিশ্রম করেন, তাহলে কিন্তু আপনাকে শনি অবশ্যই আপনার কর্মের জায়গায় অনেক উন্নতি দেবে, অনেক দিক থেকে অর্থের একটা সাফল্য বা অর্থের উন্নতির যোগ কিন্তু তৈরি করবে। কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে, আপনাকে নিজের কাজে কোনো রকম ফাঁকা বা কোনো রকম ফাঁকি লাগলে কিন্তু হবে না। কিন্তু আমরা যখনই দেখবো যে শনি এখানে 29শে মার্চ যখনই রাশি পরিবর্তন করে দ্বাদশভাবে চলে যাবে, তখনই কিন্তু আপনাদের যাদের মেষ রাশি তাদের কিন্তু সাড়ে সাথে শুরু হয়ে যাবে। কেননা রাশির এক্সপেক্টে দ্বাদশভাবে শনি যখনই প্রবেশ করে যাবে তখনই কিন্তু সাড়ে সাথে শুরু হয়ে যাবে। তাই সাড়ে সাথে শুরু হওয়া মানে একটু মানসিক চাপ, একটু টেনশন, চিন্তা, পরিবার কেন্দ্রিক অনেক খরচ খরচা বৃদ্ধি পাওয়া, পরিবারের মেম্বারের অসুস্থতা, শারীরিক অসুস্থতা, আপনার ব্যয় বেড়ে যাওয়া, সব কিছু নিয়ে বেশি টেনশন চিন্তা, ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে আপনার বেশি টেনশন চিন্তা, আপনার আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কঠিন হতে পারে সমস্ত মেষ রাশির ক্ষেত্রে। আপনাকে একটু বুঝে শুনে খরচ করতে হবে। তাই খরচের ব্যাপারে আপনাকে সবসময় একটু লাগাম দিতে হবে, যেহেতু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে দ্বাদশভাবে যেহেতু শনি থাকবে, তাই রাশির ক্ষেত্রে সাড়ে সাথী হলেও লগ্নের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথী হয় না। তো লগ্নের ক্ষেত্রে যেহেতু এই শনিদেব যেহেতু একাদশপতি এবং দশমপতি, তাই কর্ম এবং অর্থ লাভের দিক থেকে কিছুটা আপনার প্রবলেম আসতে পারে। তবে বিদেশে যারা রয়েছেন, বিদেশ থেকে যারা অর্থ ইনকাম করছেন, তাদের দিক থেকে অনেকটা ভালো, বিদেশ যাত্রার দিক থেকে ভালো, উচ্চশিক্ষা, গবেষণা বা কোনো হায়ার পদের আসীন হওয়ার ক্ষেত্রে ভালো হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা ক্রিয়েট করতে পারে বা আপনার জীবনে আয়ের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আটকে যেতে পারে, বা যেখানে যতটুকু টাকা পাওয়া দরকার বা যেখানে যে জিনিসটা সাফল্য পাওয়া দরকার সেই জায়গাটা কিছুটা ডিস্টার্ব করতে পারে। এই ব্যাপারে একটু বুঝবেন, একটু সাবধান হবেন, কেননা দ্বাদশভাবে শনি থাকছে। একটু পরিবারের মেম্বারের সঙ্গে একটা অশান্তির ব্যাপার বা পরিবারের মেম্বারের কিছুটা অসুস্থতা হলো, তাদের সঙ্গে একটা মনোমালিন্য ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তার জন্য যেহেতু রাশির ক্ষেত্রে সাড়ে সাথী বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশভাবে যে কর্মপতি এবং একাদশপতি যেহেতু দ্বাদশভাবে রয়েছে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রতি শনিবার নিরামিষ ডেফিনেটলি কিন্তু খেতে হবে এবং শনি মন্দিরে পুজো দিতে হবে। শনি মন্দিরে পুজো দেওয়া মানে আপনার জীবনে সার্বিক একটা অনেক সমস্যাকে আপনি নির্মূল করতে পারবেন, যেহেতু এখানে সাড়ে সাথে শুরু হয়ে যাচ্ছে সমস্ত মেষ রাশির ক্ষেত্রে। তো শনি এখানে দ্বাদশভাবে অবস্থান করা মানে আপনাকে কিন্তু একটু নিজেকে একটু হালকা হতে হবে। ঘুমের সমস্যা আসতে পারে, সবসময় টেনশন চিন্তা, এত বেশি টেনশন করবেন না, এত বেশি ভাববেন না, যা হবে দেখা যাবে, একটু লেটস গো করে দিন। যদিও 2025 সাল মঙ্গলের বছর, তাই আপনাদের ক্ষেত্রে লগ্নপতি এবং আপনার ক্ষেত্রে অষ্টমপতি বা
রাশিপতি লগ্নপতি এবং অষ্টমপতি যেহেতু, তাই আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করা, আপনার জীবনে বাড়ি করা, গাড়ি করা, আপনার জীবনের সার্বিক স্থাবর সম্পত্তি বা আপনার জীবনে প্রপার্টি রিলেটেড বিভিন্ন জায়গায় আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে, যেহেতু মঙ্গলের বছর। তাই মঙ্গলের এই বছরকে সার্বিকভাবে আপনার জীবনের পক্ষে আনার জন্য আপনাকে কিন্তু প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ এবং আপনার মঙ্গলবারে অবশ্যই কিন্তু আপনারা পঞ্চমুখী হনুমানজির সামনে বসে 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন, বা আপনারা মঙ্গলবার নিরামিষ খেতে হবে না, তবে হনুমান চল্লিশা ডেফিনেটলিভাবে কিন্তু পাঠ করবেন। এবং সেই সঙ্গে প্রতি মঙ্গলবার আপনারা একটু লাল কোনো বস্ত্র পরিধান যদি করেন তাহলেও দেখবেন অনেক উপকার পাবেন, বা লাল কোনো দ্রব্য যদি কোনো মন্দিরে দান করেন, সেটা মুসুর ডাল হোক, তামার কোনো অর্নামেন্টস হোক বা তামার কোনো জিনিস হোক, যদি দান করেন কাউকে, তো সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে অনেক লাভদায়ক হবে। তো এই হলো ওভারঅল ব্যাপার। তো মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে বলতে গেলে এটা মঙ্গলের বছর, আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন অবশ্যই নিয়ে আসবে, কিন্তু যাদের রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথী শুরু হতে চলেছে। তাই সাড়ে সাথীর জন্য একটা মানসিক চাপ, অস্থিরতা, যদিও কিন্তু মেষ রাশি খুব একটা শনি প্রবলেম ক্রিয়েট করতে পারে না, কারণ আপনাদের মধ্যে অসম্ভব ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, লড়াই করার ক্ষমতা রয়েছে। তো এই জন্য কিন্তু আপনারা সাড়ে সাথী শুরু হলেও কিন্তু আপনারা নিজেদের শক্তি বলে আপনাদের অত্যন্ত মানসিকতা অত্যন্ত স্ট্রং হয়। তো এই জন্য কিন্তু খুব একটা নেগেটিভ প্রভাব বিস্তার করবে না। তবুও বলবো, যেহেতু এটা একটা সার্বিকভাবে সাড়ে সাথী মানে একটা মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, ঠিক আছে, তো আপনি ভুল কোনো কাজ করলে সেখানে কিন্তু দণ্ড পেতে হতে পারে। আপনি হয়তো অত্যন্তভাবে নেশা করেন, সেই নেশার জায়গায় আপনাকে সাবধান হতে হবে। ঘুমের জায়গায় বেশি টেনশন চিন্তা করতে যাবেন না। ঘুমের সময় ফোনকে অলরেডি আগে সুইচ অফ করে দরকার হলে বাইরে রেখে তবে আগে ঘুমাতে যাবেন। মশারিতে কিন্তু কখনোই মোবাইল নিয়ে উঠবেন না, বিছানাতে উঠলে কিন্তু সেখানে ঘুমের সমস্যা ক্রিয়েট করতে পারে। মশারিতে ঢোকার আগে অবশ্যই আগে ফোন রেখে দিন, তারপরে শুতে যান, তাহলে সমস্যা আসতে পারে। আয় ব্যয় ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। তাই এই 2025 সালে আপনাকে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, প্রতিদিন সূর্য প্রণাম করা, শনি মন্দিরে নিরামিষকে পুজো দেওয়া, এবং আপনার যদি সন্তান বা প্রেম বা পড়াশোনা বা ক্রিয়েটিভ লাইনে কোনো সমস্যা হয় তাহলে এরা কেতুর মন্ত্র পাঠ, অথবা যদি আপনার অর্থ প্রাপ্তি সংক্রান্ত কোনো সমস্যা হয় বা জীবনে অনেক কাজ হতে হতে আটকে যাচ্ছে এমন যদি হয়, তাহলে কিন্তু রাহুর মন্ত্র পাঠ করতে হবে। এই হলো ওভারঅল 2025 সালের সার্বিক প্রতিকার সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। এগুলো মেনে চলবেন, আশা করবো আপনারা ভালো থাকবেন। তো আমার এই ওভারঅল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।